তোমাদের 25 জনের মতো আসছে। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে এক্সেপশন পড়তেছিলাম। এক্সেপশনে আমরা ট্রাই দেখছি, ক্যাচ দেখছি, ফাইনালি দেখছি, থ্রো দেখছি। দেন হচ্ছে আমাদের আজকে হচ্ছে এখন হচ্ছে থ্রোজ দেখবো। সরি, ফাইনালিটা দেখা হয় নাই, থ্রোজ দেখছি। থ্রো দেখছি আর হচ্ছে ট্রাই ক্যাচ দেখা হয়েছে। সো কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আজকে থিওরি ক্লাস নিয়ে, লাস্ট থিওরি ক্লাস মানে আজকে সকালে যেটা, ওটা নিয়ে বলতে পারো। নাহলে আমি থ্রোজ থেকে পরবর্তী অংশে কন্টিনিউ করতেছি। সো থ্রোস এর পার্টটা কি, থ্রোস অলরেডি আমরা হচ্ছে ব্যবহার করছি। সো থ্রোস ব্যবহার করা হয়েছে যখন আমরা ফাইল ইউজ করছি। সো ফাইল ইউজ করার সময় আমরা একটা এক্সেপশন রিপোর্ট করছি। এই যে এক্সেপশন রিপোর্ট করা, এই রিপোর্ট করার পার্টটা হচ্ছে থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে করা হয়। রিপোর্ট করার মানেটা কি, যে আমার কোডে একটা এক্সেপশন হইতে পারে, কিন্তু আমি ওই এক্সেপশনটা হ্যান্ডেল করব না। সো আমি রিপোর্ট করে দিলাম যাতে আমার এই মেথডকে যে কল দিবে সে যেন প্রপারলি ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করে নেয়। তো এটা হচ্ছে থ্রোস। সো থ্রোস এর মাধ্যমে আমরা একটা এক্সেপশনকে রিপোর্ট করে দিই। তো থ্রোস কখন লাগে, এই যে রিপোর্টিংটা কখন লাগে, সব এক্সেপশনের জন্য রিপোর্টিং লাগে এক্সেপ্ট যদি এটা ইরর ক্লাস হয়, মানে ইরর ক্লাস, ইরর টাইপের এক্সেপশন হয়, অথবা রান টাইম এক্সেপশন টাইপের এক্সেপশন হয়, অথবা এই দুইটার যে কোনো সাবক্লাস, ঠিক আছে, বা তাদের সাবক্লাস। সো এই দুইটার যত মানে সাবক্লাস আছে এগুলা, এবং এই দুইটা ক্লাস এগুলা বাদ দিয়ে বাকি যত তোমার এক্সেপশন ক্লাস আছে সবগুলার জন্যই তোমাকে মাস্ট থ্রোজ দিয়ে রিপোর্ট করতে হবে। সো যদি আগের এক্সাম্পল গুলো যদি তোমাদের মনে থাকে, সো খেয়াল করে দেখবা যে যখন আমাদের ওই যে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে, সো ওই সময় কিন্তু আমাদের রিপোর্ট করতে হয় নাই। তো আমরা রান করে ফেলছি, কম্পাইল হয়েছে, রান হওয়ার পরে সে এক্সেপশন অকার করছে, ডিফল্ট হ্যান্ডেলার সেটাকে হ্যান্ডেল করছে। কিন্তু যখন ওই যে ফাইল আমরা ব্যবহার করতেছিলাম, তখন আমাদেরকে একটা আইও এক্সেপশন এটা রিপোর্ট করতে হয়েছে, কারণ আসলে আইও এক্সেপশন যেটা ওইটা আসলে কি এই ইরোর ক্লাসের ভিতরেও পড়ে না, রান টাইম এক্সেপশনের ভিতরেও পড়ে না, এটা হচ্ছে টোটালি এক্সেপশন ক্যাটাগরির ভিতরে পড়ে। তো যার কারণে ওইটাকে তোমাকে মাস্ট থ্রোজ করতে হবে, মানে আইদার থ্রোজ করতে হবে, না হলে তোমাকে কম্পাইল টাইম এরর দিবে। সো থ্রোজ কিভাবে করব, কোন একটা মেথডের ভিতরে যদি ওই কোডটা থাকে তাহলে হচ্ছে ওই মেথডের নামের পরে যে প্যারামিটার লিস্ট থাকে, প্যারামিটার লিস্টের পরে হচ্ছে থ্রোজ কিওয়ার্ডটা আসবে, এবং দেন এক্সেপশন লিস্ট। এক্সেপশন লিস্ট মানে বুঝতে পারতেছো, এখানে এক বা একাধিক এক্সেপশন থাকতে পারে। শুধু যে মেথড থেকে একটাই এক্সেপশন রিপোর্ট করতে পারবা এরকম না, তুমি চাইলে মাল্টিপল এক্সেপশন রিপোর্ট করতে পারবা, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এখানে এই কোডে হচ্ছে থ্রোজ দিয়ে রিপোর্ট করা হয় নাই, থ্রোজ দিয়ে রিপোর্ট করা হয় নাই। সো এই কারণে আমাদের এখানে কম্পাইল টাইম এরর দিছে। যেমন ধরো মেথডটা হচ্ছে থ্রো ওয়ান, এই মেথডের ভিতরে আমরা একটা ইললিগাল অ্যাক্সেস এক্সেপশন, এই এক্সেপশনটা হচ্ছে থ্রো করছি। এই যে এক্সেপশনটা থ্রো করা হয়েছে, এই এক্সেপশনটা না রান টাইম এক্সেপশনের ভিতরে পড়ে না এরর ক্যাটাগরির ভিতরে পড়ে, যার কারণে এটা হচ্ছে মানে ওই দুই ক্যাটাগরির ভিতরে পড়ে না, ঠিক আছে। তো এই কারণে এটাকে মাস্ট তোমাকে রিপোর্ট করতে হবে যে তোমার এই থ্রো ওয়ান মেথডের ভিতরে এই ধরনের একটা এক্সেপশন অকার হওয়ার চান্স আছে। সো তুমি যেহেতু থ্রোজ করো নাই, যার কারণে কি করতেছে, আমাদের কম্পাইল টাইম একটা ইউরো দিছে যে ইললিগাল অ্যাক্সেস এক্সেপশন মাস্ট বি কট অর ডিক্লেয়ার। সো দুইটার একটা করতে হবে, ঠিক আছে। মাস্ট বি কোয়াড বলতে কি বোঝাচ্ছে, তার মানে ট্রাই ক্যাচ দিয়ে তুমি চাইলে এটাকে এখানেই হ্যান্ডেল করে ফেলতে পারো। সো এখানে যদি হ্যান্ডেল করো সেই ক্ষেত্রে আর তোমাকে থ্রোজ দিতে হবে না। আর যদি তুমি হ্যান্ডেল না করো তাহলে তোমাকে থ্রোজ দিয়ে এটাকে রিপোর্ট করতে হবে। যেমন ধরো এখানে হচ্ছে থ্রোজ থ্রোজ দিয়ে রিপোর্ট করা হয়েছে ও থ্রো ওয়ান মেথডে, এবং এটাকে ক্যাচ করা হয়েছে মেইন মেথডে, ঠিক আছে। সো মেইন মেথডে কি করা হয়েছে, ট্রাই দিয়ে এটাকে ব্লক করে তারপর হচ্ছে ক্যাচ করে ফেলা হয়েছে। আর যে থ্রো ওয়ান মেথডটা ছিল এখানে হচ্ছে থ্রোজ করে দেওয়া হয়েছে। সো এখন কিন্তু আর আমাকে এটা কম্পাইল টাইম এরর দিবে না, রান টাইম এরর দিবে না, কারণ হচ্ছে এটাকে ক্যাচ করে ফেলা হয়েছে মেইন মেথডে, ঠিক আছে। আর এটার সাথে পার্থক্য দেখো, এখানে হচ্ছে পরের এক্সাম্পলটায় এখানে হচ্ছে দুইটাতেই আমরা হচ্ছে রিপোর্ট করে দিছি, জাস্ট হ্যান্ডেল করি নাই। তো এই কোডটা কি হবে,
এই কোডটা কম্পাইল হবে, খুব সুন্দর মতো কম্পাইল হবে, কোনো সমস্যা হবে না, কম্পাইলটা তোমাকে কোনো এরর দিবে না। কিন্তু রান করার পরে কি হবে, এই যে 3 নাম্বার লাইন এটা এক্সিকিউটও হবে, যে ইনসাইড থ্রো ওয়ান এই লাইনটা এক্সিকিউট হবে। এক্সিকিউট করার পরে 4 নাম্বার লাইনে এসে যখন সে দেখবে যে একটা এরর হয়েছে, এখান থেকে সে তোমার প্রোগ্রাম স্টপ হয়ে যাবে এবং এটা চলে যাবে ডিফল্ট হ্যান্ডলারের কাছে, এন্ড দেন ডিফল্ট হ্যান্ডলার এই স্ট্যাক টেস্টটা প্রিন্ট করবে। দেখো আউটপুটে আমাদের ইনসাইড থ্রো ওয়ান আসছে, এই আউটপুটটা প্রিন্ট হয়েছে, এরপরে গিয়ে সে এক্সেপশন অকার হয়েছে এবং সে স্ট্যাক ট্রেসটা প্রিন্ট করছে, ঠিক আছে। সো রিপোর্ট করার ফলে কি হচ্ছে, আমরা চাইলে প্রোগ্রামটাকে কম্পাইল করতে পারতেছি এবং রান করতে পারতেছি। তো তুমি যদি এখানে থ্রোস না দিতা, আইদার যে কোনো একটাতে, মেইনে অথবা থ্রো ওয়ান, যে কোনো একটাতে যদি তুমি এটাকে রিপোর্টিং না করতা, তাহলেই তোমাকে এটা কম্পাইল টাইমেই এরর দিত, ঠিক আছে। ওকে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে তুমি যদি কোথাও রিপোর্ট করো, এর মানে এই না যে ভিতরে একটা এক্সেপশন হইতেই হবে, ঠিক আছে। সো তুমি চাইলে রিপোর্ট করতে পারো, এর মানে এই না যে ভিতরে যে এক্সেপশন যদি না থাকে, যে এক্সেপশন হইলো না, তারপর তুমি কেন রিপোর্ট করছো, এই কারণে তোমাকে কোনো কম্পাইল টাইম এরর দিবে না। যেমন ধরো এখানে হচ্ছে রিপোর্ট করা হয়েছে কিন্তু ভিতরে কোনো এক্সেপশন হয় নাই, সো তোমার এটা কমপ্লিটলি ফাইন, তুমি এটাকে কম্পাইলও করতে পারবা, রানও করতে পারবা। আচ্ছা, এখানে দেখো আরেকটা ক্যাটাগরি, এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা এক্সেপশন থ্রো করা হয়েছে, যে অ্যারিথমেটিক এক্সেপশন। তো এই অ্যারিথমেটিক এক্সেপশন মনে আছে কিনা, এটা হচ্ছে আসলে কি রান টাইম এররের, রান টাইম এক্সেপশন যে আছে সেই ক্লাসের সাব ক্লাস। সো যেহেতু রান টাইম এক্সেপশনের সাব ক্লাস, তো এটাকে রিপোর্ট করা আমাদের জন্য ম্যান্ডেটরি না, ঠিক আছে। রান টাইম এক্সেপশনের সাব ক্লাসকে রিপোর্ট করা আমাদের জন্য ম্যান্ডেটরি না। বাট এটা এই এক্সাম্পলটা দেখানোর উদ্দেশ্য যে স্টিল তুমি চাইলে রিপোর্ট করতে পারবা, মানে এটা হচ্ছে টোটালি রিডান্ডেন্ট, তোমাকে এটা রিপোর্ট করতে হবে না। সো কোনো কম্পাইল টাইম ইরোর দিবে না, বাট যদি তারপরও তুমি করো স্টিল তোমাকে এটা ইরোর দিবে না, ঠিক আছে। কম্পাইল টাইমে কোনো ইরোর দিবে না, ঠিক আছে। ফাইনালি দেখো আরেকটা এখানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে থ্রো করা হয়েছে মেথডটা থেকে, থ্রো ওয়ান থেকে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করা হয়েছে। আর মেইন থেকে হচ্ছে থ্রো করা হয়েছে ইললিগ্যাল অ্যাক্সেস এক্সেপশন। সো দুইটা যদিও কন্ট্রাডিক্টরি, কিন্তু আমাদের এটা সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ অ্যারিথমেটিক এক্সেপশন আসলে রিপোর্ট করার দরকার হয় না, এই কারণে এটা যদিও মেইনে রিপোর্ট করা হয় নাই, স্টিল এটা আমাদের কম্পাইল হবে অ্যান্ড রান করার পরে গিয়ে অ্যারিথমেটিক এক্সেপশনের কারণে ডিফল্ট হ্যান্ডেলের কাছে চলে যাবে। দেখো থ্রোস বুঝা গেল কিনা, থ্রোস আমাদের এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। ফাইনালি, সো ফাইনালি ব্লকের একটা ওভারভিউ আমরা এর আগে দেখছিলাম। ওভারভিউটা হচ্ছে যে ফাইনালির ভিতরে, যে ব্লকের ভিতরে যে কোডটা থাকবে, এটা অবশ্যই অবশ্যই এক্সিকিউট হবে, মাস্ট। সো ফাইনালি পারপাসটাই হচ্ছে এটা। এবং ফাইনাল ব্লকসটা জেনারেলি থাকে কি ট্রাই এবং ক্যাচের পরে, যদি ক্যাচ থাকে তাহলে ক্যাচের পরে, ক্যাচ না থাকলে ট্রাই এর পরে, ঠিক আছে। সো এই কোডটা রান হবে কখন, ট্রাই এবং ক্যাচ শেষ হয়ে গেলেই তারপরে হচ্ছে ফাইনালির ব্লকটা এক্সিকিউট হবে, ঠিক আছে। যদিও ফাইনালি ব্লকটা অপশনাল, তার মানে তুমি চাইলে কি করতে পারো, ক্যাচ দিয়ে শেষ করে ফেলতে পারো তোমার ট্রাই ক্যাচ। বাট তুমি চাইলে আবার কি করতে পারো, ক্যাচ না দিয়ে ফাইনালি দিতে পারো, অথবা ট্রাই ক্যাচ ফাইনালি, তিনটাই দিতে পারো। তার মানে হচ্ছে ফাইনালি পার্টটা হচ্ছে অপশনাল, কিন্তু যদি থাকে ফাইনালি তাহলে অবশ্যই অবশ্যই সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে। সো আর ট্রাই এর সাথে অবশ্যই যে কোনো একটা তোমার মাস্ট রাখতেই হবে, ক্যাচ অথবা ফাইনালি। ওকে, সো এখন কথা হচ্ছে ফাইনালি কখন এক্সিকিউট হয়। সো ফাইনালি এক্সিকিউট হওয়ার প্রথম কথা হচ্ছে যে ট্রাইয়ের সাথে যদি ফাইনালি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফাইনালি পার্ট এক্সিকিউট হবে, ভিতরে যদি এক্সেপশন হোক বা না হোক। যেমন ধরো ক্যাচের পার্টটা কি, যদি এক্সেপশন হয় তাহলে ক্যাচের ভিতরে যাবে, সে ক্যাচের কোডটা এক্সিকিউট করবে, তাও কি একটা সিঙ্গেল ক্যাচের কোড এক্সিকিউট হবে, যদিও মাল্টিপল ক্যাচ থাকে, ঠিক আছে। কিন্তু এক্সেপশন যদি না হয় তাহলে কোনো ক্যাচেরই কোড এক্সিকিউট হবে না, ঠিক আছে। কিন্তু ফাইনালির ক্ষেত্রে এক্সেপশন হইলো কি হইলো না কোনো ম্যাটার করে না, ফাইনালি কোডটা অবশ্যই এক্সিকিউট হয়ে যাবে। ইভেন যদি এরকম হয় যে মেথডের থেকে তুমি রিটার্ন করে ফেলছো, ঠিক আছে, স্টিল তোমার হচ্ছে ফাইনালি অংশটা এক্সিকিউট হয়ে যাবে রিটার্ন করার ঠিক আগ মুহূর্তে।
সো ফাইনালি ইউজ করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে যে রিসোর্স ক্লিন আপ মূলত। সাপোজ ধরো তুমি ট্রাই ব্লকের ভিতরে কোনো একটা ফাইল টাইল ওপেন করছো, ফাইলের ভিতরে কাজটা শুরু করে ফেলছো, অ্যান্ড দেন এক্সেপশন হয়েছে। সো যাতে অ্যাটলিস্ট এক্সেপশনটার থেকে ফেরত যাওয়ার আগেই ফাইলটাকে অ্যাটলিস্ট গ্রেসফুলি ক্লোজ করে, এটা যদি কোনো নেসেসারি ক্লিন আপ থাকে সেগুলো করে তারপর হচ্ছে তুমি যাতে মেথড থেকে রিটার্ন করতে পারো, ঠিক আছে? এই কারণ হচ্ছে ফাইনালি। সো ফাইনালি একটা এক্সাম্পল দেখো। সো এখানে দেখো মোটামুটি অনেকগুলো কেস দেওয়া হয়েছে। এই এক্সাম্পলটা খেয়াল করলে আসলে তোমরা ফাইনালটা পুরোপুরি বুঝতে পারবা। সো দেখো প্রথম যে মেথডটা আছে প্রসিডিউর এ, এই মেথডের ভিতরে একটা ট্রায়ের ভিতরে একটা এক্সেপশন হয়েছে। তার মানে যেমন ধরো শো নিউ রান টাইম এক্সেপশন, ঠিক আছে? একটা এক্সেপশন হয়েছে এবং দেন হচ্ছে ফাইনালি আছে সাথে। প্রসিডিউর বি তে কি হয়েছে? কোনো এক্সেপশন হয় নাই। দেখো এখানে শুধু একটা প্রিন্ট দেওয়া আছে, কোনো এক্সেপশন হয় নাই, এন্ড দেন প্রিন্টের পরে কি রিটার্ন কল দেওয়া আছে। প্রিন্টের পরে রিটার্ন কল দেওয়া আছে এবং সাথে ফাইনালি আছে। প্রসিডিউর সি তে কি ট্রায়ের ভিতরে এটা পুরাই নর্মাল, মানে একটা কোড আছে কিন্তু এখানে কোনো এক্সেপশন হয় নাই, রিটার্নও করা হয় নাই, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এই মানে যে তিনটা প্রসিডিউর আছে, তিনটা প্রসিডিউরকে মেইন থেকে কল দেওয়া হয়েছে। সো আউটপুট কি হবে? প্রত্যেকটারই ফাইনালি এক্সিকিউট হবে। দেখো এখানে প্রথমে হচ্ছে প্রসিডিউর এ তে আসছে, দেন প্রসিডিউর এর ফাইনালি এক্সিকিউট হয়েছে। তারপরে দেখো এক্সেপশন কড, তার মানে হচ্ছে ওই যে যেটাতে এক্সেপশন হয়েছিল সেটার এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে ইনসাইড প্রসিডিউর বি, বির ভিতরে আসছে, বি থেকে দেখো রিটার্ন হয়ে গেছে, রিটার্নের পরেও তারপরেও সে ওই প্রসিডিউর বির ফাইনালিটা কল হয়েছে। দেন হচ্ছে প্রসিডিউর সি তো নর্মাল, সো এটার ভিতর কোনো এক্সেপশনও হয় নাই, রিটার্নও হয় নাই, সো এটার ফাইনালটাও এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? দেখো বোঝা গেল কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই হচ্ছে ফাইনালি। ওকে, গ্রেট। কারো কোনো কোশ্চেন নাই? তোমরা অনলাইনে বেশ ভালো বুঝো, খুব দ্রুত বুঝে যাও। হয় তাড়াতাড়ি আগানো যাবে আমাদের সিলেবাস। নেক্সট চলে গেলাম। সো বিল্ট ইন এক্সেপশন। তো এই যে আমরা এতক্ষণ ধরে এক্সেপশন পড়ে আসলাম, বিভিন্ন এক্সেপশন থ্রোস করছি, ক্যাচ করছি। এই যে এক্সেপশন গুলো আসলে আমরা জানি কি সবই হচ্ছে থ্রোয়েবল ক্লাসের সাবক্লাস। এই যে থ্রোয়েবল ক্লাসের সাবক্লাস গুলো, এগুলো সবই কোথায় ডিফাইন করা আছে? বিল্ট ইন এক্সেপশন গুলো এগুলো সবই ডিফাইন করা আছে জাভা ডট ল্যাং প্যাকেজে, ঠিক আছে? এই যে জাভা ডট ল্যাং প্যাকেজ বা ল্যাঙ্গুয়েজ প্যাকেজ যেটা, এই প্যাকেজটা কি অটোমেটিক্যালি তোমার কোডের ভিতরে ইম্পোর্ট করা আছে। তোমার এটা কিন্তু ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হয় না, ঠিক আছে? জাভা ডট ল্যাং প্যাকেজটা ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হয় না, ঠিক আছে? সো এই কারণে সো যত বিল্ট ইন এক্সেপশন আছে অটোমেটিক্যালি তোমার ক্লাসের ভিতরে আছে। সো তুমি জাস্ট ডাইরেক্টলি ইউজ করতে পারবা, এটার জন্য তোমাকে আর কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না। ওকে, এখন যতগুলো বিল্ট ইন এক্সেপশন অলরেডি তৈরি করা আছে, এগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে আনচেকড এক্সেপশন। আনচেকড এক্সেপশন মানে সাবক্লাস অফ রান টাইম এক্সেপশন। আর একটা ক্যাটাগরি হচ্ছে চেকড এক্সেপশন, সে যেটাকে হচ্ছে রান টাইম এক্সেপশনের সাবক্লাস না এরকম যত ক্লাস আছে সবই হচ্ছে চেকড এক্সেপশন, ঠিক আছে? সো এটা তোমরা একটু যদি মনে করে থাকো যে থ্রোস এর পার্টটার সাথে একটু কানেকশন। থ্রোস এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে থ্রোস কোন এক্সেপশন গুলোকে তোমাকে রিপোর্ট মাস্ট করতে হবে, কোনগুলোকে? যেগুলো রান টাইম এক্সেপশনের সাবক্লাস না। আর যেগুলো রান টাইম এক্সেপশন বা রান টাইম এক্সেপশনের সাবক্লাস, সেগুলোকে তোমার রিপোর্ট না করলেও চলবে, ঠিক আছে? সো তার মানে বুঝতে পারতেছো যে চেকড এক্সেপশন তোমাকে মাস্ট রিপোর্ট করতে হবে, আনচেকড এক্সেপশন তোমাকে রিপোর্ট না করলেও কোনো সমস্যা নাই, কম্পাইল টাইম এরর দিবে না। ওকে, সো আনচেকড এক্সপ্রেশন কি? রান টাইম এক্সেপশনের যত সাব ক্লাস আছে সবই হচ্ছে আনচেকড এক্সপ্রেশন। এটার জন্য তোমাকে কোনো থ্রোস ক্লজ দিয়ে ডিক্লেয়ার করতে হবে না, কম্পাইলার এটার জন্য তোমাকে কোনো ফোর্স করবে না। তো যে তুমি এটা রিপোর্ট করছো কি করো নাই, বা ট্রাই ক্যাচের ভিতরে দিছো কি দাও নাই, এগুলো নিয়ে তোমাকে কোনো ফোর্স করবে না, ঠিক আছে? সো এইগুলোকে বলা হচ্ছে আনচেকড এক্সেপশন। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ডিভাইড বাই জিরো যেটা, ঠিক আছে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এগুলো সবই হচ্ছে রান টাইম এক্সেপশন। এগুলো তোমাকে কম্পাইলার ফোর্স করবে না, ঠিক আছে? আর চেকড এক্সেপশন হচ্ছে রান টাইম এক্সেপশন ছাড়া বাকি যত এক্সেপশন আছে সবই হচ্ছে
চেকড এক্সেপশন, এবং এগুলোর জন্য তোমাকে মাস্ট বি দুইটার একটা করতে হবে, আইদার ট্রাই ক্যাচের ভিতরে ওই কোডটাকে রাখতে হবে, অথবা থ্রোজ এর মাধ্যমে রিপোর্ট করতে হবে যে আমার মেথডে এরকম ধরনের একটা চেকড এক্সেপশন হবে। ঠিক আছে, সো এই দুইটার যে কোনো একটা তোমাকে করতে হবে, যদি না করো তাহলে কম্পাইল টাইমেই তোমাকে এরর দিবে। সো এগুলোকে বলা হচ্ছে চেকড এক্সেপশন। ওকে, তো চেকড এক্সপ্রেশন আর আনচেকড এক্সপ্রেশনের দুইটা টেবিল তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি এখানেও স্লাইডের ভিতরে ইনক্লুড করছি। এই যে এখানে যেমন ধরো কিছু এক্সাম্পল আনচেকড এক্সেপশনের, অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ঠিক আছে, এগুলোর কিছু ডেসক্রিপশনও দেওয়া আছে। ডেসক্রিপশন গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, মানে যে কোন এক্সেপশন কোন কারণে, এটা ধরো এতটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কোনটা আনচেকড এক্সেপশন আর কোনটা চেকড এক্সেপশন, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটা চেকড এক্সেপশন, কোন এক্সেপশন, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আদারওয়াইজ ধরো তুমি বুঝতে পারবে না যে কোন একটা কোডে একটা এক্সেপশন হয়েছে কিন্তু সে এটা রিপোর্টও করে নাই, ট্রাই কেস দিয়ে সেটাকে ব্লকও করে নাই। সেই ক্ষেত্রে তোমার এটাকে রিপোর্ট করতে হবে কি হবে না তুমি কিভাবে বুঝবা? বুঝবা যদি তুমি জানো যে ওই এক্সেপশনটা কি চেকড নাকি আনচেক। যদি এটা জানো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা রিপোর্ট করতে হবে কি হবে না। ঠিক আছে, তো এই কারণে তোমাদের একটু জানা লাগবে যে ওকে কোনগুলো কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। এটার জন্য তোমরা এই দুইটা টেবিল একটু দেখতে হবে। ঠিক আছে, বইয়েও দেওয়া আছে, আমি স্লাইডের ভিতরেও দিয়ে দিছি। ঠিক আছে, ওকে, সো এবার আসতেছি আমাদের কাস্টম ক্লাসে। সো এর আগ পর্যন্ত দেখো কেউ কোনোটা না বুঝে থাকলে বলতে পারো। ওকে, গ্রেট। সো এবার আসতেছি হচ্ছে আমাদের কাস্টম, নিজেরা যদি কোনো এক্সেপশন বানাইতে চাই, যেটা অরিজিনালি আমাদের মূল পারপাস হওয়ার কথা। ঠিক আছে, যেরকম আমরা বলছিলাম যে জাভা হচ্ছে ওই এক্সেপশন গুলার জন্য শুধুমাত্র থ্রো করবে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তার মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড রান টাইম কোনো যদি তোমার ভুল হয়ে থাকে, ইরোড হয়ে থাকে, সেগুলোর জন্য জেভিএম অটোমেটিক্যালি এক্সেপশনের অবজেক্ট তৈরি করে থ্রো করে। কিন্তু তোমার তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছো এটার যে ডোমেইনটা আছে, সেই ডোমেইন রিলেটেড যদি কোনো ইরোড হয়, সেটা জাভার পক্ষে বোঝা সম্ভব না। সেগুলোর জন্য তোমার নিজের এক্সেপশন তৈরি করতে হবে এবং সেগুলোকে তুমি নিজে থ্রো করবা। সো নিজের এক্সেপশন বানানোর জন্য সিস্টেমটা কি সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে, সো এক্সেপশন একটা নিজের বানানোর একমাত্র উম, মানে একমাত্র ওয়ে হচ্ছে থ্রোয়েবলের যে কোনো একটা ক্লাসের সাব ক্লাস বানানো। ঠিক আছে, সো জেনারেলি মোস্ট কনভেনশন হচ্ছে এক্সেপশন যে ক্লাসটা আছে থ্রোয়েবলের লেফট সাইডের যে সাবট্রি, ওই সাবট্রির যে রুট এক্সেপশন, এই ক্লাসের সাব ক্লাস বানানো। সো এই ক্লাসে তুমি সাব ক্লাস বানাইলেই অটোমেটিক্যালি ওই ক্লাসের অবজেক্ট দিয়ে তুমি থ্রো করতে পারবা। মনে আছে কিনা থ্রো যে কিওয়ার্ডটা আমরা পড়ছি, থ্রোর পরে একটা থ্রোয়েবল ইনস্টেন্স থ্রো করতে হয়। তো তুমি তোমার কাস্টম এক্সেপশন ক্লাসের অবজেক্ট যদি থ্রো করতে চাও, তাহলে সেটা অবশ্যই এক্সেপশন ক্লাসের সাব ক্লাস হইতে হবে। যদি সাব ক্লাস হয় তাহলে তুমি থ্রো করতে পারবা, সাব ক্লাস না হলে থ্রো করতে পারবা না। ঠিক আছে, ওকে। আর এই সাব ক্লাস বানানোটা খুবই ইজি। এটা সাব ক্লাস বানানোর জন্য কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হয় না। তার মানে ওটার ভিতর কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, বা এরকম কোনো ফোর্স করা নাই যে এই মেথডটাকে ওভাররাইড করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম কোনো কিছু নাই। জাস্ট তুমি সাব ক্লাস বানাইলে অটোমেটিক্যালি তোমার এই ক্লাসটা সাব এক্সেপশন হিসেবে ট্রিট করা হবে এবং এটাকে তুমি চাইলে অবজেক্ট তৈরি করে থ্রো করতে পারবা। ঠিক আছে, ওকে। এবং যখনই তুমি মানে সাব ক্লাস বানাইলা, তার মানে এক্সটেন্ড করলা, তখনই তুমি ওই থ্রোয়েবল থেকে যত মেথড আছে সবগুলোই তুমি ইনহেরিট করে ফেললা। তুমি চাইলে ওই মেথড গুলোর ভিতরে ওভাররাইড করতে পারো যে এক্সট্রা কাস্টমাইজ যদি করতে চাও, বাট যদি না করো এটার জন্য তোমাকে কোনো ফোর্স করা হবে না। ঠিক আছে, আচ্ছা, এক্সেপশনের যে ক্লাসটা আছে যেটাকে মেইনলি যেটাকে মেইনলি হচ্ছে মানে এক্সটেন্ড করা হয়, এটার দুইটা কনস্ট্রাক্টর আছে। একটা হচ্ছে এমটি প্যারামিটার আর একটা হচ্ছে একটা স্ট্রিং মেসেজ দিয়ে প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা, আরো দুইটা কনস্ট্রাক্টর আছে, ওই দুইটা কনস্ট্রাক্টর আমরা একটু পরে দেখবো চেইন এক্সেপশনের সময়। ঠিক আছে, তো এই দুইটা কনস্ট্রাক্টরের একটা হচ্ছে এমটি প্যারামিটার, ঠিক আছে, ওইটা কোনো ডেসক্রিপশন তুমি দিচ্ছ না। আর দুই নাম্বারটা যে মেসেজটা দিচ্ছ এটা একটা ডেসক্রিপশন। ওই যে মনে আছে কিনা আমরা অবশ্য, ও তোমরা এ সেকশন দেখো নাই, যাই হোক, ওই যে আমরা যে থ্রো নিউ দিয়ে যে একটা এক্সেপশনের অবজেক্ট তৈরি করি, প্যারামিটার ভিতর যে মেসেজটা দিব সেটাই আসলে ওই যে প্রিন্ট করার সময় এটা চলে আসে।
মনে আছে কিনা, অ্যারিথমেটিক এক্সেপশনের সময় ডিভাইড বাই জিরো লেখাটা আসছিল, এটাই আসলে ওই ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা যদি আমরা এখানে যেটা দিয়ে দিব সেটাই আসলে ডেসক্রিপশন হিসেবে ওইখানে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে তুমি যদি ডেসক্রিপশনটাকে আরো একটু তোমার নিজের মতো করে বানাইতে চাও, যে ওকে আমার এখানে আসলে এই ঘটনা করতেছে, তুমি প্রপার একটা মেসেজ পাঠাইতে চাও, তাহলে তুমি চাইলে টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করে ফেলতে পারো। টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করলে এটার ভিতর যেটা থাকবে এটাই অটোমেটিক্যালি তোমার হচ্ছে ওই এক্সেপশনের মেসেজে চলে আসবে। ঠিক আছে। ওকে। সো এক্সাম্পল দেখো, কাস্টম এক্সেপশনে আমরা একটা আমাদের এক্সেপশন তৈরি করছি, দেখো খুবই সিম্পল। আমার ক্লাস হচ্ছে মাই এক্সেপশন, এটা এক্সটেন্ড করছে কাকে, এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করছে, জাস্ট এইটুকুই। আর কিছুই কিন্তু করা হয়নি। এই ক্লাসের বডি দেখো এমটি, এই ক্লাসের ভিতর কোনো মেথড নাই, কিছুই নাই, কোনো কিছু করা নাই। জাস্ট এই যে এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করা হয়েছে, এটার ফলে কি হয়ে গেল, এই ক্লাসটা আমার এক্সেপশন ক্যাটাগরির ভিতরে চলে গেল। এখন কেউ যদি এই এক্সেপশনটাকে থ্রো করে, তাহলে অবশ্যই এটাকে আইদার থ্রোজ দিয়ে রিপোর্ট করতে হবে, অথবা ট্রাই ক্যাচ দিয়ে এটাকে ক্যাচ করতে হবে, দুইটার যে কোনো একটা অবশ্যই করতে হবে। ঠিক আছে। যেমন ধরো এখানে হচ্ছে আম, একটা মেথড আছে কম্পিউট, এই মেথডের ভিতরে কি করা হয়েছে, যে রিপোর্ট করা হয়েছে যে মাই এক্সেপশন রিপোর্ট থ্রো হইতে পারে। এবং এখানে কম্পিউট কি করা হয়েছে, যে ওকে একটা ভেরিয়েবল আছে, এটাকে চেক করা হচ্ছে এটা কি 10-এর উপরে কিনা, 10-এর উপরে হলেই এক্সেপশন হচ্ছে, আর যদি 10-এর উপরে না হয় নর্মাল এক্সিট। এবং এই মেথডটাকে যখন কল দেওয়া হয়েছে মেইন থেকে, দেখো দুইবার কল দেওয়া হয়েছে, একবার হচ্ছে ওয়ান, তার মানে এই সময় হচ্ছে কোনো এক্সেপশন হবে না, নর্মাল এক্সিট। আর আরেকবার কল দেওয়া হয়েছে 20 দিয়ে, এই সময় কি হবে, এক্সেপশনটা হবে। যখন এক্সেপশনটা হবে এই ট্রাইটা কি ওই এক্সেপশনটার জন্য ক্যাচ আছে, দেখো মাই এক্সেপশন, সেটাকে কট করবে এবং ইটা প্রিন্ট করবে। দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে। সো এটার আউটপুটটা কিরকম আর, প্রথমবার ওয়ান দিয়ে কল হবে, কল্ড কম্পিউট, ঠিক আছে, নর্মাল এক্সিট। আর এরপর যখন 20-তে কল হলো, তখন আর ওই নর্মাল এক্সিটটা প্রিন্ট হবে না, যেহেতু ওই জায়গায় এক্সেপশন হয়ে গেছে। সেই জায়গায় ক্যাচের ভিতরে চলে আসবে কট মাই এক্সেপশন, নামটা কি চলে আসছে, ওই ক্লাসের নামটা চলে আসছে, এর ভিতরে কি আসে, ওই ক্লাসের নামটা চলে আসছে। যেহেতু আমাদের এই ক্লাসের কি কোনো প্যাকেজের আন্ডারে না, সেই কারণে প্যাকেজের ডিটেলসটা আসে নাই। যেমন ধরো নর্মালি যদি এটা বিল্ট ইন কোনো ক্লাস হতো অ্যারিথমেটিক এক্সেপশন, তাহলে কি আসতো, জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, মানে প্যাকেজের ফুল ডিটেলস সহ তারপরে হচ্ছে ক্লাসের নাম আসতো, আর হচ্ছে ডেসক্রিপশন আসতো। যেহেতু আমরা হচ্ছে যখন এটা ইয়া করছি, সুপারের কোনো মেসেজটাকে ওভাররাইড করি নাই, যার কারণে আমার কোনো ডেসক্রিপশনও আসতেছে না, প্লাস হচ্ছে কোনো প্যাকেজের আন্ডারে না, যার কারণে প্যাকেজের হায়ারার্কিও আসতেছে না। ঠিক আছে। দেখো বোঝা গেল কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সো কারো কোনো কোশ্চেন নাই, নেক্সটে চলে যাচ্ছি। সো আমরা যদি টু স্ট্রিং দিয়ে ওভাররাইড করতে চাই, তার মানে আমরা যদি আমাদের নিজেদের মতো করে একটা ডিটেল ডেসক্রিপশন দিতে চাই, তাহলে আমরা কিভাবে করব। যেমন ধরো আমাদের ওই মাই এক্সেপশনটাকে এখন আমরা একটু আর একটু কাস্টমাইজ করতেছি। তো এখানে দেখো একটা কনস্ট্রাক্টর দেওয়া হয়েছে, কনস্ট্রাক্টরের ভিতরে আমরা একটা ইন্টিজার ভ্যালু প্যারামিটার রিসিভ করছি। সো আমরা এই যে এর আগের ক্লাসে কি বলতেছিলাম, যে ওকে যে এর ভ্যালু 10-এর নিচে হইলে আমার কোনো সমস্যা নেই, 10-এর বেশি হইলেই আমার এই কোডটাতে ঝামেলা হবে। সো এই কারণে আমি একটা এক্সেপশন দিয়ে কোডটা এই জায়গায় বন্ধ করে দিচ্ছিলাম। ঠিক আছে। সো আমি যদি আর একটু মেসেজ দিতে চাই, যে আসলে তুমি যে ভ্যালুটা দিছো এক্সেপশন ভ্যালু, সেই ভ্যালুটাও আমি মেসেজে দিয়ে দিতে চাই, ওই ভ্যালুটাই হচ্ছে কনস্ট্রাক্টরে ইন্টিজারের মাধ্যমে রিসিভ করা হয়েছে, এবং সেটা দেখো প্রাইভেট ইন্টিজার একটা ভেরিয়েবল ডিটেইলের ভিতর নেওয়া হয়েছে। এন্ড দেন টু স্ট্রিং মেথডে কি করা হয়েছে, ওই ডিটেলটাই মেসেজ আকারে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন যখন আমাদের এই যে এই সেম কোডটা, ঠিক আছে, সেম কোডটাকে ওই যে দেখো মাই এক্সেপশন যে শো করছে, এই জায়গায় এখন শুধু অ্যাড করা হয়েছে কি, কনস্ট্রাক্টরে যেহেতু সে একটা ভ্যালু রিসিভ করে, আমরা বলে দিলাম যে হচ্ছে কোন ভ্যালুর জন্য এক্সেপশনটা হয়েছে, সো এর ভ্যালুটা আমরা পাস করে দিচ্ছি। ঠিক আছে। এখন যখন আমরা রান করব, আমাদের এই যে এখানে যখন এক্সেপশনটা ক্যাচ হবে, এখানে যে ইর অবজেক্টটাকে সে প্রিন্ট করবে, তখন আসলে দেখো একটা মিনিংফুল মেসেজ আসবে, যে ওকে কট মাই এক্সেপশন ফর ভ্যালু কত 20, তো তুমি 20 পাঠাইছো, এই কারণে আমাদের এখানে এক্সেপশন হয়েছে। আর এর আগে যখন ওয়ান পাঠানো হয়েছিল তখন কোনো এক্সেপশন হয় নাই। সো দেখো, সো টু স্ট্রিং মেথডটার মাধ্যমে আমরা চাইলে এটাকে আরো মানে মিনিংফুল মেসেজ দিতে পারবো। ঠিক আছে। ওকে। তো দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা।
ওকে, নেক্সট চলে যাচ্ছি, চেইন এক্সেপশন। সো চেইন এক্সেপশনের কনসেপ্টটা কি? চেইন এক্সেপশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা চাইলে একটা এক্সেপশনের সাথে আরেকটা এক্সেপশন চেইন করে দিতে পারি। চেইন করার উদ্দেশ্যটা কি? এরকম যে আসলে কোন একটা এক্সেপশনের কারণে যদি অন্য আরেকটা এক্সেপশন অ্যারাইজ হয়, তখন হচ্ছে ওইটা রিজনটা হিসেবে আমরা এটাকে এটার সাথে চেইন করে অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে? সো এরকম চেইনিং আসলে অনেক বড় লম্বা চেইনিং হতে পারে। যেমন ধরো সিচুয়েশন কিরকম, যেমন ধরো আমাদের এক্সেপশনটা হয়েছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, তার মানে হচ্ছে ডিভাইড বাই জিরো। ঠিক আছে? সো মূল এক্সেপশন হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যেটা হচ্ছে ডিভাইড বাই জিরো। কিন্তু অরিজিনালি এরকম হইতে পারে যে আসলে যেই ভ্যালুটা দিয়ে আমি ডিভাইড করব, যেটা জিরো হয়ে গেছে, যেটার কারণে অ্যারিথমেটিক এক্সপ্রেশন হয়েছে, ওই ভ্যালুটা জিরো হওয়ার পিছনে অরিজিনালি কারণ হচ্ছে একটা আইও এরর হয়েছে। তার মানে ডিস্ক রিড করতে গিয়ে সে একটা ভুল রিড করে ফেলছে। সে হচ্ছে যেখানে হয়তো বা 10 রিড করার কথা ছিল, সেই জায়গায় আইও এররের কারণে সে ওই জায়গায় 10 না রিড করে 0 রিড করছে, যার ফলে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে ডিভাইড বাই জিরো। তো আমরা চাইলে কি করতে পারি যে ওকে, অ্যারিথমেটিক এক্সেপশন যদি শুধু থ্রো করে দিই, তাহলে যে মেথড সে কিন্তু আসলে জানবে না যে আন্ডারলাইন কজটা কি। তার মানে সে শুধু যে ডিভাইড বাই জিরো হয়েছে সেরকম না, এটা আন্ডারলাইন কজ হচ্ছে আইও ইরোরের কারণে আসলে ডিভাইড বাই জিরো হয়েছে। তো এই জিনিসটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হইতে পারে। তো যেই সব ক্ষেত্রে প্রয়োজন হবে সেই যে ক্ষেত্রে আমরা চাইলে চেইন করে দিতে পারবো। চেইন করে দিলে সে আসলে আন্ডারলাইন রিজন সহ এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে? সো থ্রো বলের তো ক্ষেত্রে আমরা বলছিলাম। হ্যালো, হ্যাঁ বলো। স্যার আইও ইরোটা একটু আরেকবার একটু বোঝাই দিতেন আর কি। হ্যাঁ, আইও ইরোরটা হচ্ছে এরকম যে ধরো ডিস্ক থেকে ফাইল রিড করে না। সো ফাইল রিড করতে গিয়ে চাইলেই এই কি কোনো না কোনো একটা ইরোর হইতে পারে। যেমন ধরো তোমরা ডিস্কের ভিতরে যে ব্যাট সেক্টর পড়ে, শুনছো না? ব্যাট সেক্টর শুনছো? রিসার্চ শুনছি, মানে হ্যাঁ, হ্যাঁ। সো হার্ড ডিস্কে কি ব্যাড সেক্টর পড়তে পারে? সাপোজ ধরো তোমার ফাইলের এমন একটা পার্টি সে রিড করতে গেল যে জায়গায় হচ্ছে ব্যাড সেক্টর পড়ে গেছে। সো এই কারণে ধরো দেখা গেল যে ওই ভ্যালুটা সে আসলে কোনো কারণে ভুল রিড করে সে জিরো রিড করে ফেলছে। ঠিক আছে? এই যে ইরোরটা হয়েছে, এই ইরোরের কারণে পরবর্তীতে এই ইরোরটা কি প্রপাগেট হয়েছে, ওই ইরোর যেহেতু ওই জিরো দিয়ে ভাগ করা হয়ে গেছে, যার ফলে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে। সো এখন যখন যে অ্যারিথমেটিক এক্সেপশনকে শো করবে, সে যদি সাথে এটাও বলে দেয় যে আসলে এটার ভিতরে আন্ডারলাইন কজ হচ্ছে যে এখানে একটা আইও এরর হয়েছে। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। আইও মানে ইনপুট আউটপুট এরর। ঠিক আছে? ইনপুট আউটপুট মানে ওই যে ডিস্ক রিড রাইট এই টাইপের গুলোকে বলা হচ্ছে ইনপুট আউটপুট। হইতে পারে সেই ডিস্কটা হতে পারে হার্ড ডিস্ক, হইতে পারে ফ্লপি ডিস্ক, হইতে পারে ইউএসবি ডিস্কও হইতে পারে। ঠিক আছে? সো এই ইরোরটাকে আমরা হচ্ছে ওইটার সাথে চেইন করে দিতে পারবো। ওকে। সো আমরা থ্রোয়েবল এর ক্ষেত্রে বলছিলাম যে আরো দুইটা কনস্ট্রাক্টর আছে, যে দুইটা হচ্ছে চেইনিং এর সাথে কানেক্টেড। ওই দুইটা কনস্ট্রাক্টর দেখো, তুমি কি দিতে পারবা? থ্রোয়েবলের ভিতরে একটা কজ দিয়ে দিতে পারবা। সেই কজটাও কি থ্রোয়েবল এর অবজেক্ট। ঠিক আছে? যে কজটা দিবা সেটাও কি থ্রোয়েবল এর অবজেক্ট। আচ্ছা, সাথে হচ্ছে আর একটা আছে যে তুমি মেসেজও দিতে পারবে, মানে ওই যে ডেসক্রিপশন মেসেজটা, সেটা সাথে হচ্ছে থ্রোয়েবল কজ। সো এই দুইটা হচ্ছে নতুন কনস্ট্রাক্টর পাইলাম। এটা হচ্ছে যদি তুমি চেইন করতে চাও তাহলে এই দুইটা কনস্ট্রাক্টর ইউজ করবা। ঠিক আছে? সো কজ এক্সেপশন আসলে কি? ওই যে আন্ডারলাইং রিজনের যে এক্সেপশনটা, সেটার একটা অবজেক্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা, অ্যাডিশনাল দুইটা মেথড আছে এই চেইনের সাথে রিলেটেড থ্রোয়েবলের ভিতরে। একটা হচ্ছে গেট কজ। তার মানে তুমি চাইলে এই মেথড দিয়ে এই পার্টিকুলার কোন একটা এক্সেপশন অবজেক্টের চেইন যে এক্সেপশনটা আছে সেটাকে চাইলে রিট্রিভ করতে পারবা। আর একটা হচ্ছে ইনিট কজ, এটা দিয়ে তুমি চাইলে এই এক্সেপশনের সাথে আরো একটা এক্সেপশন অ্যাটাচ করতে পারবা। ঠিক আছে? যদি কোনো আন্ডারলাইন এক্সেপশন না থাকে, তার মানে তার সাথে কোনো চেইন না থাকে, তাহলে আসলে গেট কজ কি রিটার্ন করবে? নাল রিটার্ন করবে। তার মানে আসলে কোনো এটা এক্সেপশন নিজে নিজেই জেনারেট হয়েছে, এটার সাথে কোনো চেইনিং নাই। ঠিক আছে? আচ্ছা, আর যদি ইনিট কজ হয়ে থাকে, ঠিক আছে, মানে কজ ইনিট কজ দিয়ে তুমি একটা এক্সেপশন অ্যাড করতে চাও, ঠিক আছে, তুমি চাইলে অন্য আর একটা এক্সেপশনের অবজেক্ট ইনিট কজের ভিতরে প্যারামিটার হিসেবে পাস করে দিলে তোমার এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ইনিট কজের ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনিট কজ দিয়ে তুমি একমাত্র
একবারই একটা এক্সেপশনের অবজেক্ট অ্যাটাচ করতে পারবা। তার মানে একটা এক্সেপশনের কজ একটাই হইতে পারবে, এরকম না যে একটা এক্সেপশনের কজ মাল্টিপল হইতে পারবে, ঠিক আছে? এরকম হইতে পারে যে ওইটা যেটাকে কজ করছে সেটার আবার আর একটা কজ আছে, মানে চেইন থাকতে পারে, কিন্তু এট এ টাইমে একটা এক্সেপশনের কজ একটাই হবে, যার কারণে ইউনিট কজ তুমি একবার ইউজ করতে পারবা, ঠিক আছে? এবং ইউনিট কস্ট আসলে অরিজিনালি এখন আর এটাকে আসলে সাপোর্ট করে না। এখন আসলে রেকমেন্ডেড অপশন হচ্ছে ওই যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে চেইন এক্সেপশনটাকে অ্যাটাচ করা। ইউনিট মেথডটা রাখা হয়েছে শুধুমাত্র লেগাসি এক্সেপশন ক্লাসগুলোর জন্য। তার মানে ধরো অনেক পুরানো কিছু এক্সেপশন ক্লাস আছে যেগুলোতে কোনো কনস্ট্রাক্টর ছিল না, ওইগুলোতে যাতে কজগুলো অ্যাড করার জন্য এই ধরনের এই ইনিট মেথডটা আসলে রাখা হয়েছে। সো অরিজিনাল পারপাস হচ্ছে, অরিজিনালি তুমি যদি এখন নতুন করে করো তাহলে হচ্ছে সবই কনস্ট্রাক্টর দিয়ে করবা, ঠিক আছে? সো এক্সাম্পল দেখো, আমাদের ডেমো প্রসিডিউর এই মেথডটার ভিতরে হচ্ছে একটা নাল পয়েন্টার এক্সেপশন তৈরি করা হয়েছে, ঠিক আছে? নাল পয়েন্টার এক্সেপশনটার সাথে আবার দেখো ইনিট কজ করা হয়েছে। ইনিট কজ কি করা হয়েছে? যে অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে? তার মানে প্রথম ইরোর টপ লেয়ারের ইরোরটা কি? নাল পয়েন্টার এক্সেপশন। আর এটার পিছনে পিছনে রিজন হিসেবে আমরা কি দিচ্ছি? যে অ্যারিথমেটিক এক্সেপশনের কারণে নাল পয়েন্টার এক্সেপশন হয়েছে। এই কারণে আমরা দেখো ইনিট কজ মেথড দিয়ে ওই নতুন আরেকটা এক্সেপশনের অবজেক্ট ওইটার ভিতরে পাস করে দিছি। এরপরে হচ্ছে এই থ্রো দ্বারা ওই এক্সেপশনটাকে আমরা থ্রো করে দিলাম। মেইনের ভিতরে রিসিভ করা হয়েছে, মানে ট্রাই ক্যাচের ভিতরে। ট্রাই ক্যাচের ভিতরে দেখো, ক্যাচের ভিতরে কি আছে? নাল পয়েন্টার এক্সেপশন। অরিজিনালি আমরা থ্রো করছি কোনটা? নাল পয়েন্টার এক্সেপশন। এই যে যে এই ইটা কিসের অবজেক্ট? নাল পয়েন্টার এক্সেপশনের অবজেক্ট। তো আমরা থ্রো করছি নাল পয়েন্টার এক্সেপশন, এখানে ক্যাচে রিসিভও করা হয়েছে নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে? এখানে যখন কটে প্রিন্ট হবে তখন কোনটা প্রিন্ট হবে? এই দেখো নিচে কট হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে? টপ লেয়ার। এরপরে যখন অরিজিনাল কজ হিসেবে আমরা গেট কজ ফাংশনটাকে কল দিছি, তো গেট কজের ভিতরে আমরা কি পাইছি? যে অ্যারিথমেটিক এক্সেপশনটা হচ্ছে ওই এক্সেপশনটার কজ। সো গেট কজের মাধ্যমে আমরা চাইলেই এই কজটাকে বের করতে পারবো। দেখো বোঝা গেল কিনা? এই হচ্ছে চেইনড এক্সেপশন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার হচ্ছে আমি একটু টিউশনে যাব তো স্যার। হ্যাঁ, আমাদের খুব বেশি স্লাইড নাই, তুমি যদি দেখো 70 চলে আসে, আর 8টা পেজ আছে, হয়তোবা বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। স্যার একটু রোলটা যদি নিতেন, আমাকে একটু বাইর হইতে হবে আর কি তাড়াতাড়ি তারপরেও আমি হচ্ছে থাকলাম আধা ঘন্টা স্যার, একটু আগে যাওয়া লাগতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো বলো কত রোল তোমার? স্যার আমি হচ্ছে 23 ব্যাচের 35 রোল। 23 ব্যাচে 35। ওকে, ঠিক জি আছে। স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, সো নেক্সট, সো এই হচ্ছে চেইনড এক্সেপশন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, এখানে শুধু আমি একটা পয়েন্ট আউট করে দিই, সেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে ইনিট কজ দিয়ে কজটা দেওয়া হয়েছে, এটা এভাবে না দিয়ে চাইলে আর একটা ভাবে করা যেত, যে এই নাল পয়েন্টার এক্সেপশনের ভিতরে যে মেসেজটা পাঠানো হয়েছে টপ লেয়ার, এটার সাথে কমা দিয়ে তুমি আরো একটা প্যারামিটার হিসেবে কজটাকে পাস করে দিতে পারতা, ঠিক আছে? এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে সাপোজ ধরো এখানে কি শুধু নাল পয়েন্টারের কজ হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, মানে দুইটা লেয়ার। যদি আরো একটা লেয়ার থাকতো তখন তুমি এখানে বা মানে যখন ক্যাচ করছো তখন এই গেট কজটা কিভাবে পাইতা? তার মানে হচ্ছে আমি গেট কজ দিয়ে যে অবজেক্টটা পাবো সেটার সাথে আবার তখন আমাকে গেট কজ ফাংশনটাকে কল দিতে হবে, তাহলে আমি থার্ড লেয়ারটাকে পেয়ে যাব। আর এইভাবে যদি আরো অনেক লেয়ার থাকে তখন আমাকে একটা লুপ ইউজ করতে হবে। লুপ ইউজ করে যতক্ষণ পর্যন্ত না নাল পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে কজ গুলোকে কল করে করে নিতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট পার্টে চলে যাচ্ছি। 3 অ্যাডিশনাল এক্সেপশন ফিচার। সো আমাদের মোটামুটি এক্সেপশনের ফুললি কভার হয়েছে। সো এক্সট্রা কিছু জিনিস এগুলো পরবর্তীতে অ্যাডিশনাল হিসেবে অ্যাড করা হয়েছে জেডিকে 7 এর পরে। এর ভিতরে একটা হচ্ছে ট্রাই উইথ রিসোর্সেস, ঠিক আছে? তারপর হচ্ছে মাল্টি ক্যাচ, আর একটা হচ্ছে মোর প্রিসাইজ রিথ্রো। ট্রাই উইথ রিসোর্সেস আসলে ফুললি আমরা এই জায়গায় পড়বো না, এটা আসলে অন্য আর একটা চ্যাপ্টারে ফুল ডিটেলস আছে, ফাইলের চ্যাপ্টারে।
তো আমরা জাস্ট এখানে একটু জাস্ট দেখে রাখবো ট্রাইউজ রিসোর্সটা কি, যে ট্রাইউজ রিসোর্স আসলে এরকম যে রিসোর্স রিলিজিং পার্টটা অটোমেট করে ফেলে। নর্মালি আমরা কি হয় যে একটা ফাইল যদি ওপেন করি সেটাকে আবার ফাইল ক্লোজ করে ফেলি, মানে ক্লোজ করতে হয়, মানে ফাইলের উপর কোনো অপারেশন করলে ফাইনালি গিয়ে আবার ফাইলটাকে ক্লোজ করতে হয়। তো ট্রাই উইথ রিসোর্স এরকম একটা অপশন যেটার মাধ্যমে তুমি চাইলে ফাইলটাকে ওপেন করো, তাহলে আর তোমাকে নিজে থেকে আর ক্লোজ করতে হবে না, এটা অটোমেটিকলি ওই ট্রাই যে কমান্ডটা আছে সে যখনই তোমার এই ব্লক থেকে বের হয়ে যাবে অটোমেটিক্যালি সে ফাইলটাকে ক্লোজ করে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইলের চ্যাপ্টারে আমরা ডিটেল পড়বো। দেন হচ্ছে মাল্টি ক্যাচ। তো তুমি চাইলে একটা ক্যাচের ভিতরে একই সাথে একই ক্যাচের ভিতরে মাল্টিপল এক্সেপশন রিসিভ করতে পারো, ঠিক আছে। 2 or more এক্সেপশন একই সঙ্গে একটা সিঙ্গেল ক্যাচের ভিতরে চাইলে রিসিভ করতে পারো। সো এটা কিভাবে দিবে, যেমন দেখো এই যে দুইটা এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন আর হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে মাঝখানে একটা অর সাইন দেওয়া আছে, ঠিক আছে। এই অর সাইন দিয়ে সে হচ্ছে একই সঙ্গে নাল পয়েন্টার এক্সেপশন এবং অ্যারিথমেটিক এক্সেপশন দুইটাকেই সে রিসিভ করতেছে। সো এটার আসলে রিজনটা কি হলো, সাপোজ ধরো তোমার দুইটা ক্যাশ ব্লক আছে, একটা নাল পয়েন্টারের জন্য একটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশনের জন্য, কিন্তু দুইটার ভিতরে কোডটা সেম। তার মানে তুমি যেভাবে নাল পয়েন্টার এক্সেপশনকে হ্যান্ডেল করতেছো অ্যারিথমেটিক এক্সেপশনের হ্যান্ডেলিংটাও তোমার সেম। তো ওই সব ক্ষেত্রে এরকম করতে পারো যে ওকে, সো দুইটা কোড যেহেতু সেম, আমি ডুপ্লিকেট রাখার তো কোনো মানে হয় না, so তুমি চাইলে দুইটাকে একই ক্যাশ ব্লকের ভিতরে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো তখন হচ্ছে এই অরটা ইউজ করতে হবে। আর একটা হচ্ছে জিনিস এই মাল্টি ক্লাসের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাল্টি ক্লাসের যে প্যারামিটার গুলো আছে, এই যে এক্সেপশন ইএক্স, এই ভেরিয়েবলটা কি ইমপ্লিসিটলি ফাইনাল, তার মানে তুমি এটাকে আর চেঞ্জ করতে পারবে না, এটার ভিতরে অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে ইমপ্লিসিটলি ফাইনাল, তুমি ফাইনাল দাও বা না দাও। ওকে, সো এটা হচ্ছে মাল্টি ক্যাচ। কার কোনো কোশ্চেন আছে? ওকে, দেন হচ্ছে প্রিসাইজ রিথ্রো বা ফাইনাল রিথ্রো, এটাকে ফাইনাল রিথ্রো বলা হয়। সো রিথ্রোর কথাটা আগে প্রথমে আসি, রিথ্রো জিনিসটা কি। রিথ্রো হলে কোনো একটা এক্সেপশন যদি তুমি ক্যাচ করো এবং সেটাকে যদি আবার হ্যাঁ থ্রো করো তখন সেটাকে বলা হচ্ছে রিথ্রো। এখন এই রিথ্রো এক্সেপশনের ক্ষেত্রে উম, কিছু রেস্ট্রিকশন ছিল, ঠিক আছে, যেটিকে 7 এর আগে হ্যাঁ যে রেস্ট্রিকশন গুলো ছিল যে হচ্ছে যে তুমি রিথ্রো যখন করতে পারবা যে আইদার সাব টাইপ অর সুপার টাইপের প্যারামিটার দিয়ে যখন ক্যাশ করবা তখনই তুমি সেটাকে রিথ্রো করতে পারবা। আর আরেকটা হচ্ছে এটা শুধুমাত্র চেকড এক্সেপশনের ক্ষেত্রে কাজ করতো, ঠিক আছে। সো এখন আমাদের কি হয়েছে যে আমরা চাইলে এটা খুব স্পেসিফিকলি সাব টাইপের আকারেও সে রিথ্রো করতে পারবো, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে এই ক্যাচের প্যারামিটার গুলো ইফেক্টিভলি ফাইনাল। খেয়াল রাখো এর আগে আমরা কি বলছিলাম, ইমপ্লিসিটলি ফাইনাল, আর এখন কি বলা হচ্ছে ইফেক্টিভলি ফাইনাল, এই দুইটার ভিতর পার্থক্য আছে। ইফেক্টিভলি ফাইনাল মানে হচ্ছে ইমপ্লিসিটলি না, তার মানে এটা এটা হচ্ছে ধরে নিবে ফাইনাল। এখন আনলেস তুমি যদি ক্যাচের ভিতর কোনো কারণে এটার ভ্যালু রিঅ্যাসাইন করো তাহলে আর এটা ফাইনাল থাকবে না এবং তখন আর তোমার এই প্রিসাইজ রিথ্রো কাজ করবে না, ঠিক আছে। ওকে, সো সো রিথ্রো জিনিসটা কি। সো আমরা যদি ক্যাচ ব্লকে কোনো একটা এক্সেপশন রিসিভ করি এবং সেটাকে যদি আবার থ্রো করি তাহলে সেটাকে বলা হচ্ছে রিথ্রো, ঠিক আছে। সো এটা কখন করা হয়, সাপোজ ধরো একটা অনেকগুলো মেথডে স্ট্যাক হয়েছে, একটা মেথড থেকে আরেকটা মেথডে কল হয়েছে, একটা মেথড থেকে আরেকটা মেথডে কল হয়েছে এবং অনেক ডিপে গিয়ে কোনো একটা মেথডে এক্সেপশন হয়েছে। সো ওই ডিপ থেকে যখন রিটার্ন হচ্ছে তখন মাঝখানে কোনো একটা পর্যায়ে কোনো একটা মেথড হয়তো বা এক্সেপশনটাকে ক্যাচ করছে, কিন্তু সে দেখলো যে এই এক্সেপশন আমার হ্যান্ডেল করার কথা না। সো সে শুধু একটা লগ ইন টগিং করে রাখলো, তারপর হচ্ছে সে আবার এটাকে থ্রো করে দিল যাতে অরিজিনাল যে মেথডটা এটাকে হ্যান্ডেল করার কথা সে যেন হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। ওকে, হুম, সো এটা হচ্ছে রিথ্রো। এবং রিথ্রোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে ওই যে যেহেতু ক্যাচ থেকে আবার রিথ্রো করা হচ্ছে, সো মেথডের পাশে আমাদেরকে আবার থ্রোস এক্সেপশনটা দিতে হবে, ঠিক আছে। সো যেটিকে 7 এর আগে রিথ্রোর এক্সাম্পলটা এরকম ছিল, দেখো আমরা যদি ধরো আমাদের দুইটা এক্সেপশন আছে, একটা হচ্ছে ওপেন এক্সেপশন আর একটা হচ্ছে ক্লোজ এক্সেপশন। ধরো আমাদের প্যারামিটারের উপর বেস করে আইদার সে ওপেন এক্সেপশন থ্রো করতে পারে অথবা ক্লোজ এক্সেপশন থ্রো করতে পারে, দুইটার যে কোনো একটা। কিন্তু ক্যাচের ভিতরে দেখো কি ক্যাচ করা হয়েছে, এক্সেপশন
এক্সেপশন ক্লাস দিয়ে ক্যাচ করা হয়েছে, তার মানে হচ্ছে সুপার ক্লাসে ওপেন এক্সেপশন এবং ক্লোজ এক্সেপশন দুইটারই সুপার ক্লাস কি এক্সেপশন, যার কারণে একটা ক্যাচ দিয়ে হয়ে গেছে, একটা ক্যাচ দিয়ে হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে কি হয়েছে, সে সে যখন আবার থ্রো করতেছে, যেহেতু থ্রো আবার আছে, আমাদের মেথডের পাশে কি লেখা হয়েছে, থ্রোস এক্সেপশন, ঠিক আছে। তো তার মানে এর পরে যত মেথড এগুলো এই এক্সেপশনটাকে রিসিভ করবে, সে কিন্তু এটাকে এক্সেপশন হিসেবে রিসিভ করবে, সে ওপেন এক্সেপশন আর ক্লোজ এক্সেপশন হিসেবে রিসিভ করবে না, ঠিক আছে। সে কিন্তু আর এটাকে ওপেন এক্সেপশন আর ক্লোজ এক্সেপশন হিসেবে রিসিভ করবে না। তো আমরা যদি চাই যে এই যে স্পেসিফিক পার্টটা ওপেন এক্সেপশন এবং ক্লোজ এক্সেপশন এইটাও এটার সাথে যাক, এই কারণে হচ্ছে রিথ্রো, এবং যেটিকে 7 এর পর থেকে এখন অটোমেটিক্যালি এই বিহেভিয়ারটা থাকবে। আগে যেটা হচ্ছিল যে ওই স্পেসিফিক ইনফরমেশনটা আর পাস করা যাইতো না, ঠিক আছে। সো এখন তুমি চাইলেই এটাকে প্রিসাইসলি বলে দিতে পারবা যে এটা আসলে একই সাথে ওপেন এবং ক্লোজ দুইটাকেই রিটার্ন করবে, ঠিক আছে, থ্রোজ করবে। সো এখন কম্পাইলার কি করে, ট্রাই ব্লকটাকে অ্যানালাইজ করে এবং দেখে যে আসলে কোন দুইটা সে থ্রো করছে, সেটার উপর বেস করে সে হচ্ছে থ্রোজ এর পার্টটা সে তোমাকে লিখতে দেয়, ঠিক আছে, অ্যালাউ করে, ঠিক আছে। আচ্ছা, সো সো আগে যেটা ছিল যেদিকে 7 এর আগে রিথ্রো থেকে তুমি হচ্ছে ক্যাচ প্যারামিটার দিয়ে যেটা রিসিভ করবা সেটাই শুধুমাত্র থ্রোজ এর ক্লজে লিখতে পারতা। আর এখন কি হয়েছে যে রিথ্রো টাইপের ভিতরে তুমি চাইলে অ্যাকচুয়াল যেটা চেকড এক্সেপশন থ্রো করা হয়েছে সেটাই তুমি চাইলে লিখতে পারবা। সো এই হচ্ছে রিথ্রো করার পরে দেখো প্রিসাইজ রিথ্রো হওয়ার পরে আমরা এখন কি করতে পারতেছি, থ্রোজ ক্লজের ভিতরে ওপেন এক্সেপশন এবং ক্লোজ এক্সেপশন এই দুইটাকে হচ্ছে আমরা রিপোর্ট করতে পারতেছি। যদিও আমাদের এখান থেকে থ্রো করা হয়েছে কি এই থ্রো ইটা কি আসলে এক্সেপশন সুপার ক্লাস, কিন্তু আমরা চাইলে এই প্রিসাইসলি বলতে পারবো যে ওপেন এক্সেপশন এবং ক্লোজ এক্সেপশন দুইটার যে কোনো একটা হইতে পারে, কারণ অরিজিনালি আসলে থ্রো করা হয়েছে কোন দুইটা, এই দুইটা, ঠিক আছে। যদিও পরবর্তীতে এখানে ক্যাচে রিসিভ করা হয়েছে শুধু এক্সেপশন হিসেবে, কিন্তু আমরা চাইলে এভাবে এটাকে এখন রিপোর্ট করতে পারবো, ঠিক আছে। দেখো বোঝা গেল কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, কোয়েশ্চেন নাই। আমাদের চ্যাপ্টার এটা এখানেই শেষ, সো ক্লাসও শেষ হয়ে যাবে। সো তোমরা যারা যারা আসছো স্যার সবাই জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা মেসেজে করো, বুঝতে পারছো? ও স্যার এই হুম। এই চ্যাপ্টারের ডিকেটটা আজকে দিয়ে দিলে ভালো হয়েছে আমাদের জন্য, স্লাইডটা হ্যাঁ হ্যাঁ, আজকে তাহলে যেহেতু পড়তে এটা শেষ পারতাম এটা রাত্রে। দিয়ে দিই। আচ্ছা, ঠিক পড়বা আছে। তুমি আজকে রাত্রে? তোমাদের তো মনে হয় পরীক্ষার আগের দিন ছাড়া পড়ো না। তুমি বইয়ের চ্যাপ্টার 10 গিয়ে যা যা পাবা হুবহু সেম। তো তুমি চাইলে বইও দেখলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। যাই হোক, আজকে যেহেতু এটা শেষ, চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব, যেহেতু আনলেস আগে দিই না, কারণ যদি বাই চান্স কোনো আপডেট হয় সেই আপডেট সহ যাতে সবাই পায়, ঠিক আছে। কোনো দিচ্ছে